হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে ক্লাস 10-এর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইতিহাস বিষয়। তোমাদের দ্বিতীয় বা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা একটা লাইভ ক্লাস 10-এর ইতিহাসের জন্য করিয়েছি। আজকে সেই লাইভ ক্লাসেরই দ্বিতীয় পর্বের আলোচনা আমরা করতে চলেছি, যেখানে তোমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায়ের আজকে আমরা দ্বিতীয় পর্বের আলোচনাটা সারতে চলেছি। প্রথম পর্বের আলোচনা আমরা কি করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে প্রথম দিকের 1857-এর বিদ্রোহ এবং মহারানীর ঘোষণাপত্রের যে যাবতীয় ডিটেইলড আলোচনা সেটা নিয়ে কিন্তু করা হয়েছিল ভিডিওটা। আজকে আমরা দ্বিতীয় পর্বে আলোচনায় মূলত তোমাদের যে দ্বিতীয় অংশটি রয়েছে অর্থাৎ সভা সমিতির যুগ, এই অংশটা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে বলবো ভিডিওটা পুরোটা দেখো, কারণ ইতিহাসের মতো জটিল বিষয়গুলো তোমাদের কাছে সহজ সরলভাবে উপস্থাপন করাই কিন্তু আমার একটা দৃঢ় উদ্দেশ্য। যাতে সহজ ভাষায় তোমরা ইতিহাসটাকে বুঝে নিতে পারো, তাহলে কিন্তু অনেকটাই পরীক্ষার জন্য তোমরা এগিয়ে যেতে পারবে। ইতিহাসের মতো একটা বিষয় আমরা জানি অনেকেরই ভয় বা ভীতি থাকে, কিন্তু সহজ সরল ভাষায় যদি পয়েন্ট ওয়াইজ মাথায় পড়ে বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো অসুবিধাই হয় না। তাই ভিডিওটা পুরোটা দেখো, ভালো করে যে তথ্যগুলো তোমাদের দিচ্ছি সামনে সেগুলো খাতায় নোট ডাউন করে নাও। তারই সঙ্গে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। ভিডিওটাকে লাইক করে অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো পাশে থাকে বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবে না। তাহলে চলো মূল আলোচনার দিকে এগিয়ে যাই। আচ্ছা, আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সভা সমিতির যুগ। তোমাদের চতুর্থ অধ্যায়ের যে দ্বিতীয় পর্ব রয়েছে, এই সভা সমিতির যুগ আসলে কি, একটু যদি আমরা আগের পড়া মনে করি তাহলে দেখতে পাবো মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে কিন্তু ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়ে সরাসরি ব্রিটিশ সরকারের শাসন যে দায়ভার সেটা শুরু হয়েছিল বা শাসন শুরু হয়েছিল দেখা গিয়েছিল। তো সেক্ষেত্রে যখন ব্রিটিশ সরকার সরাসরিভাবে ভারতকে শাসন করছে এবং মহারানী ঘোষণাপত্রে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো ভারতবর্ষের বা ভারতীয়দের দেওয়া হয়েছিল তা যখন দেখা গেল কোনো কিছুই পালন হচ্ছে না, আমি বলেছিলাম এটাকে হচ্ছে রাজনৈতিক ধাপ্পাবাজি বলেছেন ঐতিহাসিক বিপান চন্দ্র মহারানীর ঘোষণাপত্রকে। কারণ যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল তা কোনো কিছুই কিন্তু মহারানী ঘোষণাপত্র অনুযায়ী রাখা হয়নি বা প্রতিশ্রুতিগুলোকে কিন্তু ফলাফল করা হয়নি। সেক্ষেত্রে পরবর্তীকালে ব্রিটিশ সরকার যখন ভারতে অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, ব্রিটিশ সরকার ভারতে অকথ্য অসহনীয় এক দুর্বিষহ বলা যেতে পারে শোষণ দমন পীড়ন শুরু করেছেন, তখন কিন্তু মানুষের মনে ধীরে ধীরে জাগরণ সৃষ্টি হচ্ছে। সেখান থেকে আমরা দেখি না, সমগ্র 19 শতক জুড়ে ভারতবর্ষ ব্রিটিশ সরকারের শাসন শোষণের যন্ত্রে পরিণত হয়েছিল। ব্রিটিশ সরকার অত্যন্ত তীব্র এবং কঠোরভাবে ভারতীয়দের উপর শোষণ এবং অত্যাচারের মাত্রা এই মহারানী ঘোষণাপত্র পাশ হওয়ার পর থেকে, ভারত শাসন আইন পাশ হওয়ার পর থেকে অত্যন্ত বাড়িয়ে দিয়েছিল। শাসক শ্রেণীর ভারতীয় স্বার্থ বিরোধী যে সাম্রাজ্যবাদী পদক্ষেপগুলি ভারতবাসীর মনে স্বদেশ চেতনা গড়ে তুলেছিল। ভারতবাসী তখন বুঝতে শুরু করে যে এই যে সরকার আমাদের শাসনের জন্য এতগুলি প্রতিশ্রুতি দিয়েছিল এবং এতগুলি মানে আমাদের কাজ করবে বলেছিল, সেগুলো কিন্তু কোনোটাই করছে না, বরং তাদের যে হচ্ছে কলুষিত নগ্ন রূপ সেটা কিন্তু সমগ্র জনগণের কাছে সরাসরি ভাবে প্রকাশ হয়ে যাচ্ছিল। কারণ এই যে বলছে ভারতবাসীর স্বার্থ বিরোধী, অর্থাৎ কি ভারতবাসীর স্বার্থে আঘাত করে বা স্বার্থের বিরোধে গিয়ে যে সমস্ত সাম্রাজ্যবাদী আগ্রাসী নীতিগুলি ব্রিটিশ সরকার গ্রহণ করছিল সেগুলি ভারতবাসীর মনে কিন্তু এক প্রকার স্বদেশ চেতনার উদ্ভবই ঘটাচ্ছিল। মানুষ বুঝতে পারছিল যে ব্রিটিশ সরকার কি করতে চাইছে, তাদের ভালো নয়, আদতেই কিন্তু ব্রিটিশ সরকার নিজেদের সুবিধা দেখে ভারতবাসীর ক্ষতি করারই চেষ্টা করছিল। এটা সাধারণ জনগণ আস্তে আস্তে বুঝতে শুরু করে। এর পাশাপাশি গড়ে ওঠে নানা প্রকার গণতান্ত্রিক চেতনা, মানুষকে এক জায়গায় করে একসাথে গণ অভ্যুত্থান বা গণতান্ত্রিক চেতনার জাগরণ কিন্তু আস্তে আস্তে জনমানুষের মধ্যে একটা বিপুল জায়গা তৈরি করেছিল। মানুষকে এক জায়গায় করে সেখানে নানা প্রকার আলোচনা, নানা প্রকার কথাবার্তা বলা, বিভিন্ন প্রকার সমালোচনামূলক কথা ইত্যাদি যে এই প্রকাশগুলো মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক চেতনার জাগরণ ঘটিয়েছিল। ভারতীয়রা বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক প্রতিষ্ঠান ধীরে ধীরে গড়ে তুলছিল,
বিভিন্ন রকমের রাজনৈতিক প্রতিষ্ঠান, সভা, সমিতি তখন গড়ে ওঠে, একসাথে হয়ে মানুষ আলোচনায় লিপ্ত হচ্ছিল যে কি করে এই জিনিসগুলোর বিরোধিতা করা যায়, মানুষের অর্থাৎ সাধারণ ভারতবাসীর জন্য কিভাবে কাজ করা যায়, ভারতবাসীর স্বার্থে কি করে মানে হচ্ছে ব্রিটিশ সরকারকে কাজে লাগানো যায়। এই সভা সমিতিগুলো তখন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতের ইতিহাসে, যেখানে এই জন্য অর্থাৎ 19 শতকের সময়কালকে কে না ডক্টর অনিল শীল, খুব ভালো করে শর্ট কোশ্চেনের জন্য মাথায় রাখতে হবে, এই সময়কে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। তাহলে শর্ট কোশ্চেনে তোমাদের বহুবার আসতে পারে সেকেন্ড সামেটিভ পরীক্ষা, এবং যখন তোমরা টেস্টের পরে টেস্ট পেপার সলভ করবে তখন বহু জায়গায় দেখতে পাবে যে এই প্রশ্নটি কিন্তু রয়েছে যে 19 শতকের ভারতকে সভা সমিতির যুগ বলে কে আখ্যায়িত করেছেন। মাথায় রাখতে হবে ডক্টর অনিল শীল 19 শতকের ভারতকে সভা সমিতির যুগ বলে উল্লেখ করেছেন। শর্ট কোশ্চেন পেলাম আমরা এখান থেকে, একটা কনসেপ্ট বুঝতে পারলাম কিভাবে সভা সমিতি আসলে শুরু হয়েছিল এবং কি আমরা শর্ট কোশ্চেন পেলাম, তোমরা সেটাও জেনে গেলে। এবার তখন কিন্তু অনেক সভা সমিতি গঠন হয়েছিল, তার মধ্যে থেকে নির্বাচিত তোমাদের 4টে সভা সমিতির কথা পড়তে হচ্ছে, যেখানে আমরা প্রথমে পড়বো বঙ্গভাষা প্রকাশিকা সভা, যার প্রতিষ্ঠা দিবস হচ্ছে 1836 খ্রিস্টাব্দ, জমিদার সভা 1837 খ্রিস্টাব্দ, হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দ এবং ভারত সভা 1876 খ্রিস্টাব্দ। নির্বাচিত এই 4টি সভা সমিতি তোমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার আমরা দেখে নেব এই টপিকগুলোর সামান্য আলোচনা, যাতে তোমাদের বুঝতে সুবিধা, যেহেতু আমরা পার্ট বাই পার্ট ধরে করাচ্ছি। এরপর আমরা যখন থার্ড পার্টের আলোচনায় যাব তখন আমরা দেখতে পাবো রেখায় লেখায় জাতীয়তাবোধের বিকাশ। এখন আমরা দেখছি কিভাবে সভা সমিতি সাধারণ জনমানুষের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়েছিল, মানুষকে সংঘবদ্ধ করতে শিখিয়েছিল। প্রথম দিন মনে আছে বলেছিলাম সংঘবদ্ধ কথার অর্থ কি, মানুষকে একজোট করা, এক ছাদের তলায় নিয়ে আসা। তাহলে এই সভা সমিতিগুলো তো ঠিক সেই কাজটাই করছে, সাধারণ জনগণকে এক ছাদের তলায় নিয়ে এসে তাদেরকে বুঝিয়ে ইংরেজ সরকারের যে নগ্ন বর্বরচিত রূপ সেটাকে প্রকাশ করছে। প্রথম যে কথা আমরা সভাটার কথা পড়বো সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এর প্রতিষ্ঠা ভালো করে দেখবে কত খ্রিস্টাব্দে না 1836 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, প্রসন্ন কুমার ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং রামমোহন রায়ের কিছু অনুগামীরা, রামমোহন ততদিনে কিন্তু মারা গিয়েছেন, তার কিছু অনুগামীরা এবং তার সঙ্গে যে দেখতে পাচ্ছ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথের দাদু এবং প্রসন্ন কুমার ঠাকুর সহ টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী প্রমুখেরা এবং রামমোহনের কিছু অনুগামীরা একত্রিত হয়ে এক জায়গায় হয়ে এই সভা অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিকা সভা নামক এই প্রথম বঙ্গদেশের সভা যেটা গড়ে উঠেছিল তা গড়ে তোলে, যা কিনা সকল জনগণকে একসাথে এক জায়গায় করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে কাজ চালানোর মোটিভ বা যে কাজ চালানোর বলা যেতে পারে যে পন্থা সেটা খুঁজে বার করেছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। যোগেশচন্দ্র বাগল, খুব ভালো করে মাথায় রাখতে হবে কার মতে, যোগেশচন্দ্র বাগলের মতে এটি অর্থাৎ এই বঙ্গভাষা প্রকাশিকা সভাই হচ্ছে বাঙালি তথা ভারতীয়দের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। খুব খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ভালো করে এই জায়গাটা তোমরা পারলে লিখে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও। সর্বপ্রথম এই যে বলছি বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতীয় তথা বাঙালিদের জীবনে সর্বপ্রথম একটা রাজনৈতিক সভা বলে আখ্যায়িত হয় বা প্রথম আখ্যা পায় এই বঙ্গভাষা প্রকাশিকা সভা, যেখানে শুধুমাত্র আর সাধারণ পত্রপত্রিকার মতো আলোচনা নয়, রাজনৈতিক বিষয় একেবারে পলিটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আলোচনার জন্য এই সভা সর্বপ্রথম পদক্ষেপ রেখেছিল। তাই জন্য যোগেশচন্দ্র বাগল এটিকেই বাঙালি তথা প্রথম ভারতীয়দের রাজনৈতিক প্রতিষ্ঠান বলে উল্লেখ করছেন। ঠিক আছে, একটা জানার মতো বিষয় এখানে শর্ট কোশ্চেন আমরা এখানে পাচ্ছি অনেকগুলো, যে কারা প্রতিষ্ঠা করেছেন, কে কি বলেছেন, এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু খুব ডিটেইলি মনে রাখতে হবে তোমাদের। এই যে বঙ্গভাষা প্রকাশিকা সভা এর সভাপতি ছিলেন কি, সংবাদ প্রভাকর নয়, মাথায় রাখবে কিছু বইতে ভুল দেওয়া আছে, সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক গৌরীশঙ্কর ভট্টাচার্য এবং প্রথম সম্পাদক ছিলেন, এটা মানে সভাপতি হবে, ঠিক আছে, এটা সভাপতি হবে। প্রথম সভাপতি ছিলেন পণ্ডিত দুর্গাপ্রসাদ তর্কপঞ্চারণ। তাহলে এই দুটো জায়গা খুব খেয়াল করার মতো, যেখানে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক ছিলেন
সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক গৌরীশঙ্কর ভট্টাচার্য এবং প্রথম সম্পাদক সভাপতি ছিলেন দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন মহাশয়। তাহলে বঙ্গভাষা প্রকাশিকা প্রতিষ্ঠাটা ঠিক এইভাবে হয়েছিল। এবার উদ্দেশ্য কি ছিল সেটা জানতে হবে। কি উদ্দেশ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল? কি উদ্দেশ্যে? না, সংবাদপত্র আইন, দেশীয় ভাষার সংবাদপত্র আইন, ভারতে জুরি প্রথার প্রবর্তন, কৃষকদের খাজনার ঊর্ধ্বসীমা নির্ধারণ, সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষার প্রবর্তন ইত্যাদির বিরুদ্ধে, তাহলে এগুলোর কিন্তু সহায় নয়, ইত্যাদির বিরুদ্ধে সংবাদপত্র আইন, ভারতে জুরি প্রথার প্রবর্তন, কৃষকদের খাজনার যে ঊর্ধ্বসীমা, অধিকারে খাজনা নেওয়ার যে প্রথাটা, সরকারি ভাষা হিসেবে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব না দিয়ে ইংরেজি ভাষাকে গুরুত্ব দেওয়া, সেটাকে সরকারি ভাষা হিসেবে জনগণের উপর চাপিয়ে দেওয়া ইত্যাদি নানা বিষয়গুলোর বিরোধিতা করেছিল। ইত্যাদি নানা বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলাই ছিল এই বঙ্গভাষা প্রকাশিকা সভার একটা মূল উদ্দেশ্য। কোন ধর্মীয় বিষয়ের আলোচনা এই সভায় নিষিদ্ধ ছিল। যেহেতু একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, তাই এখানে যে কোনো প্রকার ধর্মীয় আলোচনা বা ধর্মের ভিত্তিতে কারোর ভেদাভেদ, ধর্মের আচার অনুষ্ঠান পালন করা, ধর্মের আচার অনুষ্ঠানের সম্পর্কে কথাবার্তা বলা ইত্যাদি নানা বিষয় কিন্তু এই সভায় একেবারে নিষিদ্ধ বলে ঘোষিত হয়েছিল। এটিকে ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন হিসেবেও চিহ্নিত করা যায়। তাহলে শর্ট কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন রূপে কোন সংগঠন বা কোন সভাকে চিহ্নিত করা যেতে পারে? সেটি হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই জায়গাটিকে বা এই সভাটিকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান তো বলবোই, তার পাশাপাশি একে ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন রূপেও কিন্তু চিহ্নিত করা হয়ে থাকে। ক্লিয়ার হলো বঙ্গভাষা প্রকাশিকা সভার মধ্যে থাকা যাবতীয় তথ্যগুলো? এর মধ্যে থেকে তোমরা প্রশ্ন পাবে, এর বাইরে খুব একটা প্রশ্ন হয় না। যাবতীয় যা তথ্য এখান থেকেই পাবে। যদি কারোর প্রয়োজন হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? এরপর আমরা চলে যাব পরবর্তী আলোচনায়। চলো, আচ্ছা, এরপর আমরা আলোচনা করব জমিদার সভা। বঙ্গভাষা প্রকাশিকার পর আমাদের যেটা টপিক হিসেবে দেওয়া হয়েছে, নির্বাচন করা হয়েছে, সেটা হচ্ছে জমিদার সভা। প্রথমে আমরা প্রাসঙ্গিক কিছু তথ্য এবং প্রতিষ্ঠা সম্পর্কে জেনে নেব। 1838 খ্রিস্টাব্দে, তাহলে এটা কবে বললাম মাথায় রাখতে হবে, 1836 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। মাথায় রাখতে হবে সালগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, সালগুলো মাথায় রাখা আমাদের খুব দরকার ইতিহাসের ক্ষেত্রে। তাই যেটা হয়েছিল 1836-এ বঙ্গভাষা প্রকাশিকা সভা, 1838-এ আমরা দেখতে পাচ্ছি জমিদার সভা প্রতিষ্ঠা। 1838 খ্রিস্টাব্দে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, আবার আমরা পাচ্ছি রবীন্দ্রনাথের দাদুকে, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কলকাতায় এই সমিতি প্রতিষ্ঠা করেন। কোথায় এবং কে কবে মাথায় রাখতে হবে। 1838 খ্রিস্টাব্দে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কর্তৃক কলকাতায় এই সভা, জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে জমিদার সভার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে সমাজের উচ্চবিত্ত মানুষদের কিন্তু আনাগোনা লেগেই আছে, এরকম একটা ঘটনা। বা সমাজের উচ্চবিত্ত মানুষদের জমিদার সম্প্রদায়কে একত্রিত করার যে ভাবনা চিন্তা থেকেই এই জমিদার সভা গঠন করা হয়েছিল কলকাতায়। কলকাতার টাউন হলে অনুষ্ঠিত এক সভায় জমিদার সভার উদ্বোধন করা হয়। প্রথম সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব। মাথায় রাখতে হবে জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব এবং প্রথম সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর নিজে। এটা একটা জায়গা জানার মতো, জমিদার সভা প্রথম সম্পাদক এবং সভাপতি কে ছিলেন। 1851 সালে জমিদার সভা এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিকে সংযুক্ত করে, মানে দুটো সোসাইটি বা দুটো সভা, একটা হচ্ছে জমিদার সভা আর একটা হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এই দুটো সভা একত্রিত হয়ে যায়, একসাথে মার্জ করে যায়। মার্জ করে গঠন করা হয় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামক একটি সংগঠন, যেখানে জমিদার সভা 1838-এ গঠন হয় এবং তার বহু বছর পর 1851 সালে জমিদার সভা এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি দুটো সভা বা অ্যাসোসিয়েশন একসঙ্গে যুক্ত হয়ে একত্রিত হয়ে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামক একটি সভা বা সমিতি গঠন করা হয়। এই সংঘকে ভারতের প্রথম প্রকৃত রাজনৈতিক সংঘ হিসেবে বিবেচনা করা হয়। কোন সংঘকে? এই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এই সংঘকে মাথায় রাখতে হবে। তাহলে শর্ট কোশ্চেনে দিতে পারে ভারতের প্রথম প্রকৃত রাজনৈতিক সংগঠন। ওখানে সরাসরি বলছে রাজনৈতিক সংগঠন, এখানে একটা ডিটেল চোখে পড়বে, সেটা হচ্ছে প্রকৃত। তাহলে ভারতের প্রথম প্রকৃত রাজনৈতিক সংঘ বলে কাকে বিবেচনা করব? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, বা অনেকে যদি জমিদার সভা লেখো তাও ভুল হবে না খুব একটা, কিন্তু সঠিক হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে ভারতের প্রথম প্রকৃত রাজনৈতিক সংঘ হিসেবে বিবেচনা করা হয়েছিল।
এবার জমিদার সভার কিছু উদ্দেশ্য তোমাকে জানতে হবে, কেন এই জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল। যার মধ্যে প্রথম উদ্দেশ্য বলছে কি, বাংলা, বিহার, উড়িষ্যা, এই যে তিনটে প্রেসিডেন্সি ছিল, বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই তিনটে জায়গায় বিশেষত জমিদারদের স্বার্থ রক্ষা করা, অর্থাৎ জমিদারদের ভালো যাতে হয় তার জন্য আন্দোলন করা এই সভার একটা মূল উদ্দেশ্য ছিল। দ্বিতীয়, ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের সপক্ষে আনা। ব্রিটিশ যারা আমলারা রয়েছে, উচ্চপদস্থ কর্মচারীরা রয়েছে, তাদেরকে জমিদারদের কাজে লাগানোর একটা পন্থা এই জমিদার সভা খুঁজে বার করার চেষ্টা করছিল। তৃতীয় কি বলছে, পুলিশ, বিচার এবং রাজস্ব, এই তিনটে বিভাগের সংস্কার সাধন, নতুন ভাবে সংস্কার করা, পুলিশ বিভাগ, বিচার বিভাগ এবং রাজস্ব বিভাগ, এই তিনটে বিভাগ যাতে নতুন ভাবে মডিফাই করা যায়, সংস্কার করা যায়, তার চেষ্টাও কিন্তু এই জমিদার সভা করছিল। চতুর্থ, ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করা, এটাও একটা মূল উদ্দেশ্য ছিল। সাধারণভাবে এই চারটে উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু জমিদার সভা তাদের কার্যাবলীগুলো এগিয়ে নিয়ে যাচ্ছিল। তোমাদের যদি কারোর প্রয়োজন থাকে স্ক্রিনশট নিতে পারো, আমি সরে যাচ্ছি। ঠিক আছে, জমিদার সভার তথ্য, প্রতিষ্ঠা এবং তারই সঙ্গে জমিদার সভার কিছু উদ্দেশ্য। ঠিক আছে, চলো চলে যাবে আমরা তৃতীয়। খুব ছোট্ট করে মনে রাখতে হবে, তৃতীয়টা হচ্ছে হিন্দু মেলা। খুব মানে আমাদের কাছে পরিচিত এবং খুব ইজি একটা জায়গা, একটু ঘেটে যদি পড়ো ভালো করে, তোমার কাছে যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইটা পড়লেই কিন্তু তোমরা এই তথ্যগুলো অনায়াসে জেনে যাবে। তো হিন্দু মেলার প্রতিষ্ঠা সম্পর্কে আমরা জানবো 1866 খ্রিস্টাব্দে, এটা মাথায় রাখতে হবে। 1866 খ্রিস্টাব্দে রাজনারায়ণ বসুর জাতীয় ঐক্য সহায়ক সমিতির অনুপ্রেরণায় কবি, নাট্যকার, প্রাবন্ধিক, দেশপ্রেমিক নবগোপাল মিত্র, মাথায় রাখতে হবে কে প্রতিষ্ঠা করেছেন, নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তির দিন হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। খুব ইম্পর্টেন্ট জায়গা, কোন দিন এটা দেখো, হিন্দু মেলা অংশ থেকে কিন্তু তোমাদের খুব একটা বড় প্রশ্ন কিছু আসবে না, 4ও আসছে না, 2ও আসছে না, খালি কে কবে প্রতিষ্ঠা করেছেন, এর নামকরণ কি, পূর্বের নাম কি ছিল, এগুলোই মোটামুটি আসবে। তো হিন্দু মেলার যেই দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন যেহেতু প্রতিষ্ঠা করা হয়েছিল, এই মেলার আর এক নাম চৈত্র মেলা এবং একে জাতীয় মেলা বলেও কিন্তু পরিচয় লাভ করেছিল। তাহলে নবগোপাল মিত্র কার অনুপ্রেরণায়, রাজনারায়ণ বসুর জাতীয় ঐক্য সহায়ক সমিতির অনুপ্রেরণায়, আবার নবগোপাল মিত্র 1867-তে ঠিক 1 বছর পরে নিজের সভা সমিতি হিন্দু মেলা গঠন করেন। সেখানে কিন্তু রাজনারায়ণ বসু সাহায্য করেছিলেন তাকে। ঠিক আছে, রাজনারায়ণ বসু থেকে অনুপ্রেরণা নিয়ে নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তির দিন হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। যেহেতু চৈত্র সংক্রান্তির দিন প্রতিষ্ঠিত হয়েছিল, এর নাম চৈত্র মেলা এবং জাতীয় মেলা নামেও কিন্তু অভিহিত হয়েছে। তাহলে শর্ট কোশ্চেনে যেহেতু বহুবার টেস্ট পেপার সলভ করলে তোমরা পাবে যে হিন্দু মেলার আরেক নাম কি, বা চৈত্র মেলা কোন মেলাকে বলা হতো, কোন সভা সমিতিকে বলা হতো, হিন্দু মেলার আরেক নাম চৈত্র মেলা, কারণ সেটি চৈত্র সংক্রান্তির দিন প্রকাশিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আমরা পড়বো একটা মূল জায়গা যেখান থেকে তোমাদের একটা মোটামুটি ভাবে 4 নম্বরে বড় প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে। আমি বলে দেবো, আগে একটু ডিটেলটা পড়িনি, তারপর তোমাদের প্রশ্নটা ভালো করে বলবো। এবার আমরা পড়বো ভারত সভা। ভারত সভার প্রতিষ্ঠাতাকে, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, এরা হচ্ছে প্রধান, মাথায় রাখতে হবে। ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট জায়গা। ভারত সভা কারা প্রতিষ্ঠা করেছিলেন, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু এবং শিবনাথ শাস্ত্রী প্রমুখ এই তিনজন ব্যক্তির মানে তত্ত্বাবধানে কবে বা উদ্যোগে 1876 খ্রিস্টাব্দে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, অনেক সময় প্রশ্নে বহু স্কুলে কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনও দিয়ে থাকে। ঠিক আছে, ভারত সভা নামটা নেই, শুধু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিল, তখন আমরা অনেকেই কিন্তু ঘাবড়ে যাই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কি, আমরা তো ভারত সভা পড়েছি। কিন্তু মাথায় রাখতে হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হচ্ছে ভারত সভার একটা মানে ইংরেজি নাম। যেভাবে আনন্দমঠ উপন্যাসের ইংরেজি নাম হচ্ছে দ্য অ্যাবে অফ ব্লিস, তেমনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হচ্ছে ভারত সভার ইংরেজি নাম। তাহলে এই অ্যাসোসিয়েশন বা সভা সমিতি প্রতিষ্ঠিত হয় 1800 কত খ্রিস্টাব্দে, 76 খ্রিস্টাব্দে, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু এবং শিবনাথ শাস্ত্রীর তত্ত্বাবধানে বা উদ্যোগে। এবার একটু ঘুরিয়েও দিতে পারে, ধরো তিনজনের নাম দিয়ে বলে দিল এই তিনজন কোন সভা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন বা কিসের উদ্যোগী হয়েছিলেন, তখন কিন্তু ভারত সভা লিখতে হবে। ঠিক আছে, কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভার প্রথম অধিবেশন বসে। খুব খুব ইম্পর্টেন্ট জায়গা, কলকাতার অ্যালবার্ট হলে। কোথায় ভারত সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, মাথায় রাখতে হবে কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভার সর্বপ্রথম অধিবেশন
অনুষ্ঠিত হয়েছিল। এর প্রথম এই এই যে সভাটা আয়োজন করা হলো অ্যালবার্ট হলে, এই অ্যালবার্ট হলের প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। খুব খুব একটা মানে জানার দরকার এরকম একটা জরুরি জায়গা, যেখানে প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু, এনারা দুজনে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে ভারত সভার প্রাণপুরুষ বলা হয়ে থাকে, এটাও শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ভারত সভার প্রাণপুরুষ কাকে বলা হয়ে থাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও তার একটা উপাধি রয়েছে, কি বলা হয়? বাংলার মুকুটহীন সম্রাট বা বাংলার মুকুটহীন রাজা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়। তাহলে এখান থেকে আমরা আরো কিছু শর্ট কোশ্চেন পাচ্ছি যে ভারত সভার প্রাণপুরুষ কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। এবং বাংলার মুকুটহীন রাজা বা মুকুটহীন সম্রাট কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। তাহলে তার নেশন ইন মেকিং, এই যে নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী, খুব ইম্পর্টেন্ট জায়গা। এই নেশন ইন মেকিং গ্রন্থে ভারত সভা সম্পর্কে নানা তথ্য প্রদান করেছেন। এই সভার মুখপত্র অর্থাৎ কি প্রধান পত্রিকা, মাথায় রাখতে হবে, ভারত সভার প্রধান পত্রিকা বা মুখপত্র পত্রিকা ছিল দি বেঙ্গলি। এটা দা বেঙ্গল নয়, মাথায় রাখবে, অনেকে ভুল করে। দি বেঙ্গলি নামক পত্রিকা ভারত সভার মুখপত্র পত্রিকা বা প্রধান পত্রিকা ছিল। ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন এবং স্বার্থ রক্ষা। এতদিন পর আমরা দেখতে পাচ্ছি যেখানে বঙ্গভাষা প্রকাশিকা সভা, তারপর জমিদার সভা, হিন্দু মেলা, সকলেই নিজেদের নিয়ে মত্ত ছিল এই ভারত সভায় সর্বপ্রথম সমগ্র ভারতবাসীর স্বার্থের কথা, সার্বিক কল্যাণের কথা, সার্বিক উন্নয়নের কথা চিন্তা করলো এই ভারত সভা। এই ভারত সভা থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের 4 নম্বরের জন্য পড়তেই হচ্ছে, সেটা হচ্ছে ভারত সভার উদ্দেশ্য এবং কার্যাবলী। তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষায় বা সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা 4-এ আসতেই পারে যে ভারত সভার উদ্দেশ্য এবং কার্যাবলীগুলি লেখো। খুব খুব ইম্পর্টেন্ট জায়গা। এই যে মানে আমাদের সভা সমিতির যুগ যে অংশটা রয়েছে 4th চ্যাপ্টারে পার্ট 2, সেই পার্ট 2 এর ভারত সভা থেকে বড় প্রশ্ন 4-এর অথবা 8-এরও আসতে পারে কোনো কোনো স্কুলে, যে ভারত সভার উদ্দেশ্য এবং কার্যাবলীগুলি বিবরণ দাও। খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খাতায় লিখে নিও, আমি বারে বারে বলছি, ঠিক আছে? তো এই ছিল আমাদের 4টে মোটামুটি ভাবে আমাদের যে সভা সমিতি রয়েছে তার আলোচনা। এরপর এই ভারত সভা আলোচনা প্রেক্ষিতে তোমরা টেক্সট বইয়ে পাবে একটা অংশ, সেটা হচ্ছে ইলবার্ট বিল, ঠিক আছে? এবারে ইলবার্ট বিল কি? লর্ড রিপন 1880 থেকে 1884 খ্রিস্টাব্দের মধ্যকালীন একটা সময় এদেশে আসার আগে ভারতীয় বিচারকরা কোনো ইংরেজের বিচার করার অধিকার পেত না। লর্ড রিপন ভারতে আসার আগে যদি কোনো ধরো হচ্ছে ভারতীয় কোনো বিচারক বা যিনি জজ, তিনি কোনো ইংরেজ যে দোষী, সেই দোষী বা ভিকটিমকে, মানে বলা যেতে পারে যাকে অ্যালিগেশন দেওয়া হয়েছে, ঠিক আছে, তাকে বিচার করার অধিকার ছিল না। ঠিক আছে, ধরো আমি একজন ভারতীয় বিচারপতি, আমার সামনে একজন ইংরেজ, যিনি জাতিতে ইংরেজ, তিনি কোনো দোষ করে কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু তার বিচারক অ্যাজ এ ভারতবাসী হিসেবে বা ভারতীয় বিচারক হিসেবে করার অধিকার ছিল না লর্ড রিপন আসার আগে পর্যন্ত। এরকম একটা বিষয় ভারতীয়র মধ্যে কাজ করছিল। এই বর্ণ বৈষম্য, এই যে একটা জাতি বৈষম্য, বর্ণ বৈষম্য দূর করার উদ্দেশ্যে রিপন সর্বপ্রথম, মাথায় রাখতে হবে, লর্ড রিপনের উদ্যোগে, তার পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন। তাহলে কার আইন সচিব? লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন, যেখানে বলা হয় যে এতে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গ ইংরেজদের বিচার করার অধিকার পেয়েছিলেন। এটি ইলবার্ট বিল নামে পরিচিত। বোঝা গেল? তাহলে এই ইলবার্ট বিল ঘটনাটা কি ছোট্ট করে টিকা আসতে পারে যে ইলবার্ট বিল কি, তাহলে এই কথাটা তোমরা লিখে আসতে পারবে, যেখানে লিখতে পারো লর্ড রিপন এদেশে আসার আগে ভারতীয় বিচারকরা কোনো ইংরেজদের বিচার করার অধিকার পেত না। এই বর্ণ বৈষম্য দূর করার উদ্দেশ্যে রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন, এতে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গ ইংরেজদের বিচার করারও অধিকার পায়। এটি ইলবার্ট বিল নামে পরিচিত। হলে ইলবার্ট বিল কবে ঘোষিত হয়? 1883 সালে। এর বিরুদ্ধে ইংরেজরা আবার বিরোধিতা করেছিল, যেখানে তারা বিরোধিতা করছিল কি কারণে? যে ভারতীয়রা তাদের কিন্তু এই অধিকারটা পেতে পারে না। একজন শ্বেতাঙ্গ, যিনি কিনা শ্বেত অঙ্গ অর্থাৎ কি গৌড় বর্ণ যার, যে ইংরেজ, তার শাস্তির বা তার বলা যেতে পারে বিচারের অধিকার একজন ভারতীয় কি করে পেতে পারে, এর দাবিতে একটি আন্দোলন শুরু হয়, যা হয় ইলবার্ট বিল বিতর্ক বা শ্বেতাঙ্গ বিদ্রোহ নামেও পরিচিত।
ক্লিয়ার হলো? এর বিরুদ্ধে অর্থাৎ ইলবার্ট বিলের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে ওঠে, যেটাকে ইলবার্ট বিল বিতর্ক অথবা শ্বেতাঙ্গ বিদ্রোহ বলা হতো, যেখানে শ্বেতাঙ্গরা উল্টে বিদ্রোহ করেছিল, ইংরেজরা বিদ্রোহ করেছিল যে ভারতীয়দের কেন এই অধিকারটা দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার আমরা জানবো 19 শতকের বাংলা এবং বাংলার বাইরে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক সংঘ। আমাদের শুধুমাত্র 4টে পাঠ্য হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু শর্ট কোশ্চেনে কিন্তু অনেকগুলোই আসতে পারে। বড় প্রশ্ন বা সাধারণ আলোচনার ক্ষেত্রে 4টে স্বাভাবিকভাবে তোমাদের পড়তে হচ্ছে। এছাড়াও যেগুলো তোমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে, আমরা প্রথমেই দেখলাম বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836, স্থান হচ্ছে কলকাতা এবং প্রতিষ্ঠাতা হচ্ছে গৌরীশঙ্কর ভট্টাচার্য, প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর। এই 4টা তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো, তোমাদের পড়তে কিন্তু অনেক অনেক হেল্প করবে এই 4টা। ঠিক আছে, এরপর আমরা পেলাম জমিদার সভা, প্রতিষ্ঠা দিবস হচ্ছে 1838, প্রতিষ্ঠা সাল, কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছে দ্বারকানাথ ঠাকুর এবং সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। এবার পড়ছি আমরা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, যেটি গঠন হয়েছিল 1839 সালে, স্থান ছিল লন্ডন, এটির প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম অ্যাডাম, মাথায় রাখতে হবে। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, যে বললাম জমিদার সভা পরবর্তীকালে মার্জ হয়ে গিয়েছিল, ঠিক আছে। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা মানে সাল হচ্ছে 1843, কলকাতাতে প্রতিষ্ঠাতা হচ্ছেন দ্বারকানাথ ঠাকুর। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা দিবস 1851, কলকাতায়, সম্পাদক দ্বারকানাথ ঠাকুর। ঠাকুর পরিবারের অনেক অবদান রয়েছে, বিশেষ করে দ্বারকানাথ ঠাকুরের। আচ্ছা, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন 1852 সালে, মাদ্রাজে, দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে, দ্বারকানাথ ঠাকুরের পুত্র। ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1866, লন্ডনে, দাদাভাই নৌরোজির উদ্যোগে। ঠিক আছে, এগুলো একটু জেনে নেবে। পুনা সার্বজনিক সভা, শর্ট কোশ্চেনে আসে, পুনা সার্বজনিক সভা কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল, কোথায়? পুনাতে 1867 সালে মহাদেব গোবিন্দ রানাডের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দু মেলা 1867, কলকাতাতে নবগোপাল মিত্রের প্রতিষ্ঠায়। ইস্ট ইন্ডিয়া, ক্ষমা করবে, ইন্ডিয়া সোসাইটি 1872, লন্ডনে, আনন্দমোহন বসু, এটাও আসে, ইন্ডিয়া সোসাইটি। ইন্ডিয়ান লীগ, কলকাতাতে, শিশির কুমার ঘোষের দ্বারা পরিচালিত এবং প্রতিষ্ঠিত। তারপর ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় জাতীয় সম্মেলন, কলকাতাতে 1883, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু। মহাজন সভা 1884, মাদ্রাজে, আনন্দ চার্লু, সিএস আয়ার এবং অন্যান্য। বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, বোম্বাইতে 1885 সালে, ফিরোজ শাহ মেহতা এবং বদরুদ্দিন তৈয়াবজির নেতৃত্বে। এবং ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে, এখান থেকে দিতে পারে শর্ট কোশ্চেনটা। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয় 1885 সালে, বোম্বাই শহরে। কে প্রতিষ্ঠিত ছিলেন? অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম, মাথায় রাখতে হবে, অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম। আমরা জওহরলাল নেহরুকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে অনেকে কিন্তু ভুলিয়ে ফেলি, কিন্তু না, ভারতের জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম এবং একনিষ্ঠ প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যালান অক্টোভিয়ান হিউম। 1885 সালে বোম্বাইতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এই ছিল তোমাদের সভা সমিতির যুগ এবং বেশ কিছু সভা সমিতি নিয়ে আলোচনা, যার মধ্যে থেকে 4টে মেন আলোচনা আমরা করলাম: বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, হিন্দু মেলা এবং ভারত সভা, যেখানে তাদের খুঁটিনাটি তথ্যগুলো, শর্ট কোশ্চেন, বিভিন্ন আনডেপথ বা বলা যেতে পারে ডেপথের ফ্যাক্টগুলো তোমাদের জানানোর চেষ্টা করলাম। তার সঙ্গে ইলবার্ট বিল বিতর্ক এবং শ্বেতাঙ্গ বিদ্রোহ সম্পর্কেও জানালাম। তার সঙ্গে এই যে কটা গুরুত্বপূর্ণ তোমাদের আমি বিভিন্ন প্রতিষ্ঠান বা সভা সমিতির গুলো কথা বললাম, এগুলো কিন্তু অবশ্যই শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও এই অংশ থেকে যে বড় প্রশ্নটা তোমরা দেখে রাখবে সেটা হচ্ছে ভারত সভার উদ্দেশ্য এবং কার্যাবলী, এই অংশটা। তাহলে আজকের দ্বিতীয় পার্টের আলোচনা এখানেই শেষ হচ্ছে। পরবর্তী পার্টে অর্থাৎ থার্ড শেষ পার্টে আমরা আলোচনা করব রেখায় লেখায় জাতীয়তাবোধের বিকাশ, যেখানে আমরা বিভিন্ন যে সাহিত্যিক কীর্তিগুলো রয়েছে, অর্থাৎ আমরা মেনলি পড়বো রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত, আর হচ্ছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস, এই সমস্ত সাহিত্য ক্ষেত্র, দেবেন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্র এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, এই অংশটাকে নিয়ে রেখায় লেখায় জাতীয়তাবোধের বিকাশকে মানে চ্যাপ্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে আমরা পাচ্ছি কিভাবে সাহিত্য এবং শিল্প মানুষকে এক জায়গায় জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করছিল। তাহলে আজকের এই আলোচনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। পরবর্তী আলোচনায় আমরা রেখায় লেখায় জাতীয়তাবোধের বিকাশ নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।